This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন এই ধ্রুপদী সঙ্গীত বলে একটা বিষয় জানতাম, ভাষাও যে ধ্রুপদী হয় সেটা কিন্তু এই সদ্য টের পেলাম কালকে, যখন এই বাংলাকে ধ্রুপদী ভাষা বানিয়ে দেওয়া হলো এবং একটা স্বীকৃতি, বিরাট স্বীকৃতি। আসলে একটা জিনিস বুঝতে পারি না, জানেন তো, মানে দেখুন, বাংলা ভাষা সেটা তো আমাদের অস্তিত্ব, আমাদের জীবন, আমাদের দর্শন, আমাদের ভাষার মাধ্যমে আপনার আমার মধ্যে যোগাযোগ, সবটাই তো এই ভাষাটা। এই বাংলা ভাষাটাই যদি না থাকে তাহলে লোকে আর আমাদের বাঙালি বলবে কেন? তাই জন্য এই বাংলা ভাষাটা কোথাও কিছু স্বীকৃতি পাচ্ছে, এরা জানতে পারলে খুব ভাল লাগে। আজকেও খুব ভাল লাগছে আরও বেশি। কেন জানেন তো, আমরা তো একটু স্বীকৃতি বা ওই স্পেশাল আনুষ্ঠানিকতা এগুলোতে ভীষণ বিশ্বাস করি। সারা বছর চট করে মনে থাকে না যে আমরা বাঙালি বা আমাদের বাংলা ভাষা আছে, সেই ভাষাটা সম্পর্কে একটু জানা দরকার, তার জন্য কিছু করা দরকার। এগুলো আসলে স্বাভাবিক, যে জিনিসটা স্বাভাবিক, যে জিনিসটা সারাক্ষণ আমার সঙ্গে জড়িয়ে আছে, তাকে নিয়ে আর আলাদাভাবে ভাবতেই বা হবে কেন? এই যুক্তিগুলো আছে আমাদের, তাই জন্য আমরা ভাবি না খুব একটা। এখন ভাবছি, কারণ ওই স্বীকৃতি পেয়েছে, চারপাশে কিরকম একটা উন্মাদনা ব্যাপার হয়েছে, একটা আবেগের স্রোত বইছে, টের পাচ্ছি, জানেন তো, একদম মারাত্মকভাবে টের পাচ্ছি। আবার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে এখন এরকম সময়গুলো হয়, বেশ একটা রোমাঞ্চ জাগে। আর তখন মনে হয় এই ভাষাটার জন্যেই তো কত মানুষ শহীদ হয়েছে। পূর্ব পাকিস্তান আর অসমের বরাক উপত্যকা, দুটো জায়গাতেই তো এই ভাষাটার জন্য মানুষ রক্ত দিয়েছে। সুতরাং সেই ভাষার ধ্রুপদী স্বীকৃতি, সেটা তো একটা অন্যরকম প্রাপ্তি। মানে এতদিন পর আমরা রিয়েলাইজ করলাম যে স্বীকৃতি যখন পেয়েছে তখন ভাষাটা একটা ব্যাপার আর কি। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। একটা অভিজ্ঞতার কথা বলি। সেই সময় ওই একটা সংগঠন ছিল, নামটামগুলো আর বলছি না। তো সেই সংগঠনের একটা অনুষ্ঠানে, বাংলা ভাষা নিয়ে তাদের অনুষ্ঠান, তো সেটাতে পিকে ব্যানার্জি গেছিলেন, ফুটবল কোচ, প্রখ্যাত, হ্যাঁ, প্রয়াত, কিন্তু প্রদীপদা অসাধারণ মানুষ ছিলেন। তো তিনি যখন বক্তৃতা দিতে উঠলেন, তো উঠে তিনি দেখছেন যেই আসছে তার আগে এই বাংলা নিয়ে, বাংলায় করতে হবে, বাংলা এই সমস্ত করে যাচ্ছেন, বোর হয়ে গেছিলেন মোটামুটি। তো বলতে উঠে বললেন যে আরে এত বাংলা করলে হবে? তখন একজন বুঝতে পেরেছেন যে প্রদীপদাকে ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট কিসের জন্য সেটা পরিষ্কার করা হয়নি। এবং প্রদীপদা সত্যি কথা বলে দেওয়ার জন্য একদম প্রসিদ্ধ, মুখের ওপর বলে দেবেন, কেলেঙ্কারি হয়ে যাবে। তো কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, প্রদীপদা এটা তো আমাদের এই বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান। কারণ প্রদীপদা বললেন, এত বাংলা করলে হবে, কিন্তু তবু বাংলাই করতে হবে। এই অসাধারণ ম্যানেজ করাটা না আজকে বড্ড মনে পড়ছে। অন্য সময় কি এই সমস্ত নিয়ে লোকজন বলবেন যে কেন এত বাংলা করছেন? ঠিক আছে, তো বাংলা ভাষা ঠিক আছে, পড়ে থাকলে, বাংলা নিয়ে পড়ে থাকলে হবে? বড় করে ভাবুন, আন্তর্জাতিক, ইংরেজি, হিন্দি, আমাদের বাংলাটা ঠিক আসে না, এটা হলে স্মার্ট লাগে, এগুলো সব হবে আর কি। কিন্তু এখন বাংলাই করতে হবে। প্রদীপদার কথা, পিকে ব্যানার্জির কথাটা একদম প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছে। আর দেখুন, এই যে একটা স্বীকৃতি, এই যে বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি কাদের জন্য এলো, সেটা নিয়ে তো একদম দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। দেখুন, স্বীকৃতিটা যে এতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই টানাটানি দেখে দিব্যি বুঝতে পারছি, কিন্তু কিছুতেই এটা বুঝতে পারছি না বাংলা এই স্বীকৃতিটা পেল
কার জন্য? সোজা বাংলায় বাংলাকেই স্বীকৃতিটা এনে দিলেন কে? কেন্দ্র বলছে তারা দিয়েছে, রাজ্য বলছে তারা দিয়েছে, তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন বলেই স্বীকৃতিটা এসছে, আবার বিজেপি বলছে নরেন্দ্র মোদী ইদানিং বাংলার ওপর উপরহস্ত হয়েছেন, সব দিয়ে যাচ্ছেন, কত কিছু দিচ্ছেন, সেই সুপার কন্ডাক্টর সেমিকন্ডাক্টরের হাব দিচ্ছেন, তারপর এই বন্যা ত্রাণে টাকা দিচ্ছেন, এবার বাংলা ভাষাকে স্বীকৃতি দিলেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনেই অবশ্য জানিয়েছেন তারা দারুণ খুশি, আমরাও দারুণ খুশি। আর বাংলার মানুষকে এরকমভাবে হঠাৎ করে পুজোর সময় মনে পড়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা বাংলার মানুষকে তাদের তরফ থেকে এটা পুজোর উপহার হিসেবে দিচ্ছেন, যৌথ উপহার আর কি। এটা তো বড় ব্যাপার একটা। এই উপহার পেতে কার ভালো না লাগে বলুন? আমার তো দারুণ লাগে, আপনারও লাগে আমি জানি, কিন্তু উপহার পেলে যিনি উপহার দিলেন তাকে তো অন্তত পক্ষে একটু ধন্যবাদ দিতেই হয়। দেখুন এটা কিন্তু আমাদের বাংলার সংস্কৃতি। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কিন্তু এক্ষেত্রে কাকে ধন্যবাদ দেবেন সেটা বুঝতে পারছেন কি? আমি তো বুঝতে পারছি না। আমার ভাষাকে এত বড় একটা সম্মান কে এনে দিলেন সেটাই তো ধরতে পারছি না। এমনভাবে সবাই দাবি করতে শুরু করেছেন, সবাই এর মালিকানাটা নেওয়ার চেষ্টা করছেন, এই দিয়েছেন সেটা আবার বলার জন্য উঠে পড়ে লেগেছেন সবাই। এই রকম দেওয়াগুলো ব্যাপার কিন্তু জানেন তো, দেওয়া এবং তারপর সেটা বলা আমি দিয়েছি। দেখুন শুধু অভিজ্ঞতা থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করছি, রাজনীতিতে যখন কোনো কিছুর মালিকানা নিয়ে টানাটানি শুরু হয় তখন সেটার মধ্যে একটা বড় ব্যাপার থাকে। আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো। আমি 10 বছর ধরে ফাইট করছি জানেন তো। আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের এমব্লেমও ছিল না, ওটাও আমি করেছি এসে, আমার নিজের করে দেওয়া। এরকম কিছুই ছিল না এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেও নি। আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম। আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি। দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন, আমি খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএর একসময় অংশ ছিলেন। যে নিয়মকানুন বানানো হয়েছিল সেই নিয়মকানুনে কোনো বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেত না। আমাদের সরকার সেই নিয়মকে চেঞ্জ করে এবং তার ফলে এই ধ্রুপদী যে ভাষা তার মর্যাদা বাংলা পেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবেতেই রাজনীতি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো যে বাংলা ভাষা সহ অন্যান্য ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য। শিক্ষার 12টা বাজিয়ে হঠাৎ ধ্রুপদী বাংলা এটা উৎসাহিত হওয়ার মতন কোনো কারণ ঘটেছে বলে আমার মনে হয় না। ওটা ইতিহাসে লেখা থাকতে পারে ওই পর্যন্ত, তাদের মুখ্যমন্ত্রীর নাম না হয় খোদাই করা থাকলো, মানুষের কী লাভ হবে? যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের শেষ পর্যন্ত ফয়সলা কি হবে সেটা তো পরের ব্যাপার। ওই যতদিন পারেন উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করুন, অথবা যে বন্যায় গ্রাম বাংলা বানভাসী হলো সেটাও ঠিক আছে, ও তো ফি বছর হয় আবার হবে, কিন্তু বাংলার এই সম্মান এটা কিন্তু বড় ব্যাপার। ওই বললাম না, যখন রাজনীতিকরা কোনো ব্যাপারের মালিকানা কৃতিত্ব নিয়ে টানাটানি করেন তখন বুঝতে হবে তার মধ্যে একটা বড় ব্যাপার লুকিয়ে থাকে, এবং সেই বড় ব্যাপারটা কি বুঝতে তো পারছেন নিশ্চয়ই। সেটার ওই ভোটের অঙ্কে একটা বড় ব্যাপার হবে, নইলে এরকম চট করে তো সবাই নিজের পিঠ চাপড়াতেন না রাজনীতিকরা। এবং বড় ব্যাপার না হলে কেউ বাংলাকে নিয়ে এতগুলো কথাও খরচ করতেন না এই বাজারে, এটা পরিষ্কার বুঝতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে এত খাটাখাটনি তারা করলেন কেন? তাদের এই এত
এত যে পরিশ্রম হলো, শুনলেন তো মুখ্যমন্ত্রী বললেন কত বড় রিসার্চ করে তবে দাবি দাওয়া পেশ করতে হচ্ছে, তবে আমাদের ভাষাটার কপাল খুলেছে। তাহলে এই এত খাটাখাটনি, আর শুনলেন সুকান্ত মজুমদার বললেন যে তাদের একদম আইন কানুন চেঞ্জ করে তবে বাংলাকে স্বীকৃতি দিতে হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই টাইমিং ব্যাপারটা না, আমি বারবার বলি রাজনীতিতে দুর্ধর্ষ ব্যাপার, জানেন তো। কোন সময় বাংলা স্বীকৃতি পেল, মানে বাংলাকে উপহার দেওয়া হলো, উপহার দেওয়ার সময় পুজোর মরশুমেই তো আপনি আমি আমাদের আত্মীয় পরিজন নিকট আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে উপহার দিই। এবার যারা আমাদের উপহার দেন তারা তো নিকট আত্মীয়, ফলে এবার বুঝতে পারছেন এই পুজোর মরশুমেই যে উপহার দেওয়া হলো বাংলাকে, মানে আপনাকে আমাকে, এবার তাতে কে আমার বা আপনার নিকটাত্মীয় বলে পরিচিত হলেন সেটার দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছেন। কারণ কাজের সময় তো লোকে নিকটাত্মীয়কেই দেখে, তাই না? এবার দেখুন এর ফলে কি হলো, এটা তো বোঝার দরকার। মানে এটা তো বুঝলাম বাংলা একটা বড় ব্যাপার হয়েছে, বাংলা একটা বড় স্বীকৃতি পেয়েছে। বাংলা সত্যি এতদিন কোনো কিছু ছিল না অ্যাকচুয়ালি আর কি, বাংলা জিনিসটাই হয়তো ছিল না, কিন্তু হলো এবার একটা স্ট্যান্ডার্ডে উঠলো, স্ট্যাটাস পেলো আর কি। যাকগে, কিন্তু আমাদের ভাষাটার কপাল কি সত্যি এবার খুলে যাবে? কি হবে এটাই তো, যদি কেউ একটা প্রশ্ন করে দেয়, ওই রাজা তোর কাপড় কোথায়ের মতো কেউ যদি দুম করে বলে পেলো তো বুঝলাম, কিন্তু পেয়ে কি হবে, তাহলে তো একটুখানি ভেবে দেখতে হবে। সত্যি তো এই স্বীকৃতি পেলে তার কি ফল, সোজা সাপটা বাংলায় তো এটা আমাদের বোঝার দরকার। অনেকেই কিন্তু লাফাচ্ছেন, কেউ জানেন না যে এই স্বীকৃতির ফলে কি হতে পারে। দেখুন এর ফলে কি আমরা এই বাংলাতেই, দেখুন বাংলাতে যেদিকে তাকিয়ে দেখবো যে সব কিছু বাংলায় লেখা আছে, সবাই পরিষ্কার বাংলায় কথা বলছেন, ওই তার মধ্যে আধা ইংরেজি আধা হিন্দি, অথবা পুরো হিন্দি বা ইংরেজিতে কথা বলছেন না, সব অফিসে বাংলায় কাজ হচ্ছে। সোজা কথায় পরিবেশটাকে পুরো বদলে যাবে, একদম বাংলাময় পরিবেশ হয়ে যাবে, গেলে ভালো। আমরা ধরে নিচ্ছি যে এখন থেকে কোর্ট কাছারিতে বাংলাই হবে কথ্য ভাষা, বাংলায় সওয়াল জবাব হবে, বিচারপতি আইনজীবী বাদী বিবাদী সব পক্ষ বাংলায় কথা বলবেন, ফলে সবাই খুব সহজে সব কিছু বুঝতে পারবেন। মানে এই কথাগুলো বলছি তার কারণ এই যে ধ্রুপদী ভাষা হওয়ার ফল হচ্ছে এগুলো, এই সমস্ত কিছুই হওয়ার কথা আর কি, মানে এগুলোর অধিকার জন্মায়, নাহলে সেগুলো ওরকম জাতে ওঠে না আর কি ভাষাটা, তার দিয়ে অত কিছু করা যায় না, এবার করা যাবে বাংলায় আর কি। এবার দেখুন আমাদের সত্যি তো এই রাজ্যের কত মানুষ তারা বাংলা ছাড়া আর কিচ্ছু জানেন না, প্রান্তিক মানুষগুলোর কথা বলুন, তাহলে তারা অন্তত এই সমস্ত অফিসিয়াল ব্যাপার স্যাপারে খানিকটা হলেও ধরতে পারবেন। ধরে নেবো যে এতদিন ওই পুরসভাগুলো তাদেরও কিন্তু দায় আছে যে কোথায় কি লেখাটেখা হচ্ছে, এতদিন তারা হয়তো সময় পায়নি, অনেক কাজ তো, এই উৎসব পুজোর মরশুম, আবার কখনো বর্ষার মরশুম, এই সমস্ত কিছু সামলাতে হয়, এগুলো তো ফি বছরের ব্যাপার। এবার তারা নিশ্চয়ই সময় পাবে যে সব দোকানের ওই সাইনবোর্ডে বাংলা লেখা আছে কিনা সেটা দেখতে, না থাকলে নিশ্চয়ই যারা বাংলায় লিখছেন না তাদের বেশ করে শাসন করে দেবে পুরসভা, বুকে ঢুকে দেবে আর কি। কারণ ব্যবসা করতে গেলে যে সরকারি কাগজ লাগে, যাকে ইংরেজিতে বলে ট্রেড লাইসেন্স, বাংলায় ছাড়পত্র, সেই ট্রেড লাইসেন্স কিন্তু দেখবেন একবার পড়ে, সেখানে যে আবেদনপত্র ফর্ম, এটার একটা বাংলা আর ইংরেজি দুটোই, বাংলা সমৃদ্ধ ভাষা, আরে এগুলো চলে, অভ্যেস হয়ে গেছে। সেগুলো তলায় কিন্তু বড় বড় হরফে লেখা থাকে, দোকানের বোর্ডে বাংলায় নাম লিখতে হবে, কিন্তু সেই লেখা কজন দোকানদার বা ব্যবসায়ী পড়ে দেখেন বলুন তো? দেখলে তো এই কলকাতা শহরেই ছবিটা বদলে যেত। বাংলা বর্ণমালা দেখতেন আমাদের চারপাশে হেসে খেলে নেচে বেড়াচ্ছে, যেদিকে তাকাতেন অ আ ক খ, এছাড়া মানে অসাধারণ লাগতো একটা। বাংলাদেশে অন্তত একটা ওই ভাষা শহীদদের জন্য একটা বড় স্মারক তৈরি হয়েছে। আমাদের এখানে ভাষা শহীদ স্মারক সমিতি তারা একটা স্মারক বসিয়েছিল ওই কার্জন পার্কে, তারপরে আর সেটা কোথায় আছে
কতটা ওই বিভিন্ন আগাছা ঢেকে দিয়েছে, মা আদৌ আছে কি না জানি না, বহুদিন যাওয়া হয়নি। দেখুন, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের চারপাশটা যখন বাংলাময় হয়নি, তখন ধরে নিতে হবে যে কেউ এ সমস্ত ব্যাপারে নজর দেওয়ার সময় পায়নি, সে সরকার হোক বা পুরসভা হোক। এবারে এখন ভাষাটা যখন ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, তখন সবারই নিশ্চয়ই মনে হবে, হাজার হোক তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যদি এই স্বীকৃতি আদায়ে পরিশ্রম করে, তবে সেই পরিশ্রমের মর্যাদা রাখতে তৃণমূল পরিচালিত যে পুরসভাগুলো, তারাও নিশ্চয়ই দিন রাত এক করে দেবে। আমি এ ব্যাপারে কিন্তু দারুণ আশাবাদী। বি পজিটিভ, ও না, ইতিবাচক ভাবুন, ইতিবাচক ভাবুন। বাংলার জন্য এইটুকুনি ইতিবাচক চিন্তাভাবনা চারপাশ থেকে তো আমরা দেখতেই পারি, তাই না? আমি আগেও সব ব্যবসায়ী বন্ধুদের রিকোয়েস্ট করেছিলাম, আবার রিকোয়েস্ট করছি যে যখন বাংলায় আমরা রয়েছি, আমাদের সব সাইনবোর্ড বাংলায় থাকা উচিত। তারপরে নিশ্চিতভাবে আপনার যদি হিন্দি ভাল লাগে হিন্দি, উর্দু ভাল লাগে উর্দু, কিংবা ইংলিশ, যেটা ইচ্ছা আপনি দিন, কিন্তু বাংলায় থাকে, যাতে বাংলার বেশিরভাগই মানুষ তো বাংলা ভাষা জানেন। সেই জন্য বাংলায় যদি সাইনবোর্ডগুলো থাকে, তাহলে আমাদের দেখতেও সুবিধা হবে। আর বাংলায় আমাদের যে এত বড় একটা স্বীকৃতি পেয়েছি, সেই ব্যাপারে আমরা নিজেরাও গর্বিত অনুভব করব। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। দেখুন, এটা আশা প্রকাশ করলেন মহানাগরিক মেয়র, এটাই কিন্তু নিয়ম। এবার যখন এত বড় স্বীকৃতি পেয়েছেন, সেই স্বীকৃতিটা আমাদের হবেটা কি সেটা বোঝাতে নিশ্চয়ই এগুলোকে নিশ্চিত করবেন। এতদিন পুরসভা পারেনি বলে অবশ্য আমরা হতাশ নেই, কারণ জানেন তো, কারণ একটা মানে অদ্ভুত একটা পরিশ্রম তাদের সবসময় চলে। তো ওই প্রত্যেক বছর দেখবেন জল জমে, এবার কেন জল জমছে সেটার জন্য তাদের প্রভূত খাটাখাটনি করতে হয়। আবার ওই চারপাশে দেখবেন বিভিন্ন থামগুলো, যেগুলোর মধ্যে ইলেকট্রিকের লাইন টাইনগুলো থাকে, সেগুলো খোলা থাকে, জলে ডুবলে সেগুলো ইলেকট্রিকিউটেড করে দেয় মানুষজনকে, অর্থাৎ বিদ্যুৎ স্পৃষ্ট করে দেয় মানুষজন। মারাঠারা যান প্রত্যেক বছর, সেগুলো নিয়ে মাথা ঘামাতে হয়। আবার আরও অনেক কিছু জিনিসপত্র আছে আর কি, সেগুলো ছেড়েই দিন। এবার এর বাইরেও সাম্প্রতিককালে কেন সময় পাননি সেটা অবশ্য বুঝতে পারছি, ওগুলো তো বছরকার ব্যাপার। কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি এখন তো একটা অভূতপূর্ব সময় চলছে, এরকম তো দেখা যায় না যে জিনিসগুলো এতদিন দেখিনি, এতদিন ঘটেনি, সেই জিনিসগুলো চারপাশে ঘটছে। এই ধরুন, তিলোত্তমাকে কেন্দ্র করে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটা তো প্রথম দেখছি। একটা সময় কোভিড দেখেছি, সেটাও প্রথম ছিল। ওরকম একটা অতিমারির ধাক্কা তার আগে আমরা সামলাইনি। বা ধরুন, এই যে একটা চারপাশে দুর্নীতির পরিবেশ তৈরি হয়ে গেছিল, একটা দুর্নীতির থেকে আরেকটা দুর্নীতি, একজন মন্ত্রী বা তার ওই বান্ধবীর বাড়ির থেকে টাকার পাহাড় দেখা, এই এত কিছু নিয়োগের জায়গায় সবই দেখলাম ভুয়ো সাদা খাতা। ওই আজ ছিল ডাল খালি, কাল ফুলে যায় ভরে, এই যে ছোটোবেলায় পড়তাম না, সেটা তো এই যাবতীয় ওএমআর শিটগুলোতে দেখেছি। সব খালি খাতাগুলো কিভাবে 50-52 মতো মানে ফুলে ফলে ভরে গেল, দেখেছি তো আমরা। এগুলো তো আগে দেখি। শিক্ষা থেকে পুরসভা, পুরসভা থেকে রেশন, কয়লা পাচার, গরু পাচার, এরকম একের পর এক কেলেঙ্কারি রিলে রেস, সত্যি বলছি এগুলো তো আগে দেখিনি। এখন যদি দেখি নেতারা যেভাবে এই বাংলা ভাষার স্বীকৃতির কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করছেন, যেভাবে বাংলা ভাষাটাকে নিয়ে এত তারা বক্তব্য রাখছে যে এটাকে টিকিয়ে রাখার জন্য, এটাকে বাঁচিয়ে রাখার জন্য, ওর স্বীকৃতির জন্য তারা এত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, তখন তো মনে হয় এই ভাষা, সেটা তো এই ভাষাভাষী মানুষগুলোকে নিয়ে, মানুষগুলো তারা তো তার রাজ্যের মধ্যে, রাজ্য মানুষ সবাইকে নিয়েও নিশ্চয়ই এবার ভাবনা চিন্তা হবে। কারণ গোড়াতে জল না দিয়ে ওপরে যদি আপনি জল ছেটান, গাছ বাঁচবে? তাহলে সত্যিই বলছি, জাতি হিসেবে কিন্তু যেদিন সবাই এই গোড়ায় জল ঢালাটা শুরু করবেন না, মানে এই বাংলা ভাষাভাষী মানুষগুলোকে নিয়ে প্রথমে ভাববেন, তারপর ভাষাটাকে নিয়ে ভাববেন, সেদিন জাতি হিসেবে
সত্যি গর্বিত হব। বুঝবো এই যে দেশ, গোটা দেশ, এই গোটা রাজ্যটা সাম্প্রতিককালে বাংলা সম্পর্কে যে একটা অদ্ভুতভাবে তাকাতো দেশের অন্যান্য প্রান্তের লোকজন। আগে একটা সময় বলতো রাজনীতি, তারপরে বলতো কর্মসংস্কৃতি, আর যেটা কোনোদিন বলতো না সেগুলো এখন বলে দুর্নীতি, অথবা মেয়েদের নিরাপত্তা, কর্মস্থলে সুরক্ষা, এই সমস্ত জিনিস ইদানিং তো অন্য রাজ্যের লোকজন বাংলা সম্পর্কে বেশি করে বলে, তাই না? আবার ধরুন ভোট সন্ত্রাস, এত বাঁকা বাঁকা কথা বলে। আমাদের রাজ্যে শিল্প না থাকায়, কাজের সুযোগ তৈরি না হয়, এই যে হাজার হাজার ছেলে মেয়ে রাজ্য থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে বলে বাঁকা বাঁকা কথা বলে অন্য রাজ্যের লোকজন, ব্যাকা করে তাকায়। আমাদের নেতারা তাদের মুখের ওপর জবাব দিয়ে দিলেন। আমাদের এমন অভিজ্ঞতা হতে পারে না। দেখুন, আমাদের ভাষা ধ্রুপদী স্বীকৃতি পেল, এটা তো বড় ব্যাপার। তার মান রাখতে নিশ্চয়ই নেতারা দেখবেন যাতে এ রাজ্যে সবাই বাংলাটা অন্তত শেখেন, সেটাও তো দেখার দরকার। কারণ তখনই তো ভাষাটা বুঝবেন, জানবেন, যখন সবাই বাংলাটা ঠিক ঠিক মতো শিখবেন। বাংলা ভাষাটা এই যে ধ্রুপদী যে তকমা বা যে ধ্রুপদী যে অস্তিত্ব, আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, সেখান থেকে তো আমাদেরও একটা শ্লাঘা তৈরি হবে বাঙালি হিসেবে এবং বাংলা ভাষার থেকে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। সেই জন্য বাংলা যদি না পড়ানো হয় তার নিজের বাচ্চাকে, তাহলে সে তার সংস্কৃতিটা পুরোটা শিখবে না। ফলে ধ্রুপদী ভাষা, বাংলা ভাষা, এর আনন্দে, এর গর্ব যেরকম আমরা অনুভব করব, পাশাপাশি এই সময় ছাত্রছাত্রীর সংখ্যা বাংলা ভাষাকে ভিত্তি করে পড়াশোনা করবার ক্ষেত্রে এবং স্কুলগুলোর সংখ্যা যে কমে আসছে, এ ব্যাপারেও যথেষ্ট ক্ষিপ্রতার সাথে খোলা মনে সরকারকে ধ্যান দিতে হবে, যাতে এই সংকটকে, এই চ্যালেঞ্জকে মোকাবিলা করা যায়। এই দেখুন তো, মুশকিলে ফেলে দিলেন শিক্ষাবিদরা। বাংলা শেখাটা তো আবার আমাদের ম্যাক্সিমামটাই আমাদের সরকারি মাধ্যমে হয়, আর সেই শিক্ষা ব্যবস্থা নাকি আবার বিভিন্ন কারণে ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় স্কুল টুলগুলো সব বন্ধ হয়ে গেছে বলে শুনি। কিছু স্কুল বন্ধ হওয়ার মুখে, বহু স্কুলে ছাত্র আছে তো মাস্টার নেই, আবার বহু স্কুলে শিক্ষক বা শিক্ষিকা আছেন কিন্তু ছাত্র বা ছাত্রী নেই। আর তার মধ্যে এই সমস্ত দুর্নীতির ছাপ পড়ে গেছে। অযোগ্য শিক্ষকরা নাকি চাকরি বাকরি পেয়ে গেছিলেন বলে সব অভিযোগ উঠেছে। যোগ্য শিক্ষকরা নাকি ওই স্কুল ঘরে না, তারা রাস্তার ধারে বসে থাকেন। সব মিলে যাকে বলে, দেখুন সোজা কথায়, সোজা বাংলায় শিক্ষার একেবারে যাচ্ছেতাই অবস্থা, এটা মানতে হবে, যে যেরকম খুশি মনে করুন। এবার দেখুন, পরিকাঠামোটা আছে নাকি নুইয়ে পড়েছে, নাকি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, সেটা তো রাজনৈতিক তর্কের বিষয়। আমার শুধু একটা প্রশ্ন রয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখে অনেকে কি বলেছিলেন আপনাদের মনে আছে? শাসক দলের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রী সবাই যেটা বলেছিলেন সেটা তো হচ্ছে যে ওই সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যায় চিকিৎসা নিতে, সাধারণ মানুষই তো যায়। এবার সেখানে এই যে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা, মানুষ কী করে চিকিৎসা পাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিলেন, কিন্তু একদম অভিযোগ তুলে বলেছিলেন, বেসরকারি হাসপাতালকে সুবিধে করে দিতেই নাকি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন। কারণ যদি সাধারণ মানুষ এই বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে পরিষেবা না পান, বাধ্য হবেন ওই সমস্ত জায়গায় যেতে। বলেছেন কিনা খেয়াল করে দেখুন। ডাক্তারবাবুদের চেম্বারগুলো কিন্তু খোলা, ফলে আপনারা যারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন তার বৈপরীত্য হিসাবে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমগুলো চালু রয়েছে, সেখানে বেশি পয়সা দিয়ে গরিব মানুষকে যেতে হচ্ছে, যেটা তাদের পক্ষে সম্ভব নয়। একদম ন্যায্য কথা। সত্যিই তো, যদি সরকারি হাসপাতালে পরিষেবা না পান বা সেখানে বন্ধ থাকে, তাহলে বেসরকারি হাসপাতালে ফুলে ফেঁপে উঠবে, এতে তো কোনো সন্দেহ নেই। তাই হয়তো মুনাফার কথা ভেবে সত্যি ওই সমস্ত হাসপাতালগুলো জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোল্লাই দিয়েছে, হতেই পারে। কিন্তু তাহলে শিক্ষার ক্ষেত্রে এই যুক্তিটা খাটবে না কেন? আমাদের রাজ্যে বাংলা মাধ্যম স্কুলগুলোর দশা তো দেখছেন, সোজা বাংলায় কোট আনকোট শোচনীয় দশা। কেউ না বলে বসেন আবার যে এর পেছনে বেসরকারি চক্রান্ত আছে, বেসরকারি স্কুলগুলোর চক্রান্ত আছে। তারা হয়তো ভাবলেন নিন্দুকেরা আর কি, এটা উল্টোপাল্টা প্রশ্ন তোলেন তো।
তারা তো ভেবে বসলেন যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে যাতে সবাই ওই বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করতে বাধ্য হয়। এরকম ভাবনা তো কেউ ভেবে বসতেই পারে। আর যদি এই ভাবেন বা এই প্রশ্নগুলো করেন, কাদের দিকে আঙুল উঠবে বলুন তো? কাকে দায়ী করা হবে? আমি নিশ্চিত, দেখুন, স্বাস্থ্যের ব্যাপারে আমাদের শাসক দলের নেতারা যেরকম সচেতন, শিক্ষার ব্যাপারেও তারা সেরকমই সজাগ হবেন। তারা নিশ্চয়ই খুঁজে বার করবেন কেন আমাদের সরকারি শিক্ষার মানে বাংলা ভাষায় শিক্ষার এরকম বেহাল দশা। আর খুঁজতে শুরু করলে তারা কাউকে না কাউকে ঠিক খুঁজে পেয়ে যাবেন। দায় তো চাপাতে হবে, না হলে কি করে চলবে? আর বাংলা ভাষা মানে দেখুন, বাংলাকে নিয়েই তো এখন যাবতীয় চিন্তা। হাজারো বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, সবাই গদগত কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি করছেন। তারা নিশ্চয়ই জানেন যে বাংলা ভাষার শিক্ষাটাকে বাঁচানো না গেলে এই স্বীকৃতির আসলে কোনো মানে নেই। তখন আবার লোকে বলবে এই যে নাচানাচি মাতামাতি সব আসলে ধ্যাসটামো। অপপ্রচারের সুযোগ রাজ্য সরকার বা তৃণমূল দেবে কি? দেবে না বলেই আমার বিশ্বাস। কারণ আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের ইমেজ সম্পর্কে অত্যন্ত সচেতন। আজ তিনি আবার সেটা মনে করিয়ে দিয়েছেন। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনাটা বেড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। আমি যতদিন বাঁচবো, আমার হৃদয় যতদিন বেঁচে থাকবে, বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছে তাদের বলবো, let the good sense prevail. শুভবুদ্ধি গায়। দেখুন, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে কোনো ঘটনার কথা বলেননি, কিন্তু কোনো না কোনো ঘটনার কথা তো তিনি বলতে চেয়েছেন। কোন ঘটনা? কোন ঘটনার পর মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে যে বাংলার অসম্মান হচ্ছে? দেখো, যদি অহেতুক বাংলার বদনাম করার চেষ্টা হয় তবে আমরা তার প্রতিবাদ করব। আমাদের তাতে যদি কেউ প্রাদেশিক বলতে পারেন, সেই তকমায় আমাদের কোনো আপত্তি নেই। বাংলার জন্য কথা বলার জন্য যদি প্রাদেশিক হতে হয় আমরা হব। বাংলার প্রত্যেকটা মানুষের বাংলাকে নিয়ে ভাবার, বাংলাকে নিয়ে বলার, বাংলার উন্নতির জন্য লড়াই করার অধিকার রয়েছে তো। এবং সত্যি সত্যি যদি এইটা দেখি যে বাংলার বাইরে কেউ বাংলাকে অপমান করছে, তাহলে দুটো জিনিস করব। এক, যাদের জন্য বাইরের লোকজন বাংলাকে অপমান করার সুযোগ পেয়ে যাচ্ছে তাদের জায়গাটা তুলে ধরব, তাদের ভুলগুলো তুলে ধরব। আর যদি দেখি কেউ জাস্ট ওই বাংলাকে ছোট করার জন্যই বলছে, তার প্রতিবাদ করব। তাই তিলোত্তমার জন্য বিচারের দাবিতে যখন এত বড় আন্দোলন হচ্ছে, তখন আমরাও কিন্তু সংবাদ মাধ্যম হিসেবে তার শরিক হয়েছি। বাংলার মানুষের ক্ষোভ, দুঃখ, হতাশা আর অপমানকে তুলে ধরেছি, কারণ সমকালীন সময়কেই তুলে ধরাটা তো আমাদের কাজ। যা ঘটছে সেটাই আমরা দেখাই, আর যাটা ঘটছে সেটার দিক থেকে যদি আমরা মুখ ফিরিয়ে থাকি তাহলে তো আমরা সেই বালির মধ্যে মুখ গুজে থাকার মতো অবস্থা হবে। যতক্ষণ পর্যন্ত নিজেদের বাস্তব অবস্থাটা আমরা স্বীকার করব, ততক্ষণ পর্যন্ত তো কুয়োর ব্যাঙ হয়ে পড়ে থাকবো। দেখুন, মুখ্যমন্ত্রী কোনো ঘটনার কথা উল্লেখ করেননি, কিন্তু একটা দুর্ঘটনার কথা বলেছেন। এবার তৃণমূল বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী নাকি তিলোত্তমার ঘটনাকেই দুর্ঘটনা বলছেন। এবার সত্যি কিনা তারাই জানেন। যারা রাজনীতি করেন তারা অনেক কিছু বুঝতে পারেন, যেটা আমি আপনি সাধারণ মানুষ চট করে বুঝি না। এখনো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি, তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর ঘটতে পারে না। এর থেকে লজ্জাজনক কথা আর বলা যায় না। কারণ কি, আজকে সুপ্রিম কোর্টও পর্যন্ত বলেছে যে যেইভাবে ধামাচাপা দেওয়া হয়েছে এই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য, তাতে প্রমাণ এটাই যে এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড রেপ অ্যান্ড মার্ডার। এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ফুল ফোর্সে নেমে পড়েছে। এই অপমানের দায় একমাত্র মুখ্যমন্ত্রীর। এই দায় থেকে উনি কখনোই হাত ঝেড়ে ফেলতে পারেন না। আরজিকরের ঘটনাকে উনি কি দুর্ঘটনা বলে মনে করছেন? যদি দুর্ঘটনা বলে মনে করেন, তাহলে প্রিন্সিপাল কেন মাঝরাতে চলে এসেছিল?
প্রিন্সিপাল কেন সব ধামাচাপা দিতে চাইছিল, ওর অনুগামী যারা তারা সবাই মিলিয়ে তথ্য লোপাট করতে চাইলেন কেন? অ্যাক্সিডেন্ট হলে কেউ তথ্য লোপাট করে না, কিন্তু ওরা সংগঠিতভাবে অপরাধ চক্র তা ফাঁস হয়ে যাচ্ছে বলে অপরাধ চক্রকে যাতে কেউ ফাঁস করতে না পারে অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য যে ব্যবস্থা করতে হয় মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থাই করেছেন। মুখ্যমন্ত্রী মাইন্ডসেট বা মানসিকতা আর একবার বোঝা গেল। দুর্ঘটনা ঘটতেই পারে, যেভাবে উনি ক্যাজুয়ালি বলছেন, মানে আমাদের ভাবতে অবাক লাগছে যে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে অসংবেদনশীল বক্তব্য রাখতে পারেন। শুধু ঘটনা ঘটেছে তো এত নয়, আপনার তো পুরো ফাঁস হয়ে গেছে দিদিমণি। দেখুন, যা বুঝেছি বাংলা ভাষার কথাই বলুন আর বাঙালির সুরক্ষার কথাই বলুন, কোনো কিছু নিয়েই শেষ কথা বলার সময় এখনও আসেনি। কালের নিয়মে উৎসব এসছে, কিন্তু উৎসবের শহরে প্রতিবাদ না, উৎসব এলেও সেটা এখনও ফুরিয়ে যায়নি। এটাই ভাল লাগছে জানেন তো, যে আমাদের রাজ্যটা এতটা সংবেদনশীল, আমাদের মানুষজন তারা এতটা সংবেদনশীল, তারা জানেন সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে মানিয়ে নিয়ে চলতে হয় এবং কোনো কিছুকে ভুলে না গিয়ে। এটা সিরিয়াসলি আগে কখনো বুঝতে পারিনি, হয়তো অনেকেই বুঝতে পারেনি, অনেকে কেউ ভাবতেও পারেননি, হয়তো সবাই সেই জন্য একটা সময় মনে করছিলেন, কেউ সেটা নিয়ে আশঙ্কিত ছিলেন বা কোথাও গিয়ে ইতস্তত করছিলেন, আবার কেউ আশায় ছিলেন যে উৎসব এলে হয়তো প্রতিবাদটা ব্যাকফুটে চলে যাবে, ব্যাক সিটে চলে যাবে। হয়নি, প্রতিবাদ ফোরায়নি, উৎসব হয়েছে, উৎসবে মাতছে মানুষ, মাতবে তো বটেই। এটা তো এত দিনের অভ্যেস। এই শহরটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে জানেন, আমাদের শিরার মধ্যে একসঙ্গে ওই ভোগের লোলুপতা অথবা প্রাণোচ্ছল উৎসবপ্রিয়তা আর সন্ন্যাসীর উদাসীনতা সবকটাকে একসঙ্গে ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়েছে। সব আছে আমাদের ভেতরে, আর এই জন্যেই উৎসব এসছে, প্রতিবাদ ফুরিয়ে যায়নি, বরং রোজই নতুন নতুন চেহারায় প্রতিবাদ আমাদের সামনে আসছে। আজ যেরকম জুনিয়র ডাক্তাররা বলে দিলেন যে তাদের প্রতিবাদ আন্দোলনের মাধ্যম বদলাচ্ছে। এতদিন তারা কর্মবিরতিকে সঠিক রাস্তা বলে মনে করেছিলেন, এখন মনে করছেন সাধারণ মানুষকে যদি তারা পরিষেবা দিতে না পারেন তাহলে সেটা সাধারণ মানুষের সাথে অন্যায় হবে, এবং সেই জন্যেই সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। তাদের মনে হচ্ছে যে আন্দোলনটা অন্যভাবেও করা যায়, হয়তো সেভাবেই এখন করা উচিত। মানে প্রতিবাদের আকার বদলাচ্ছে, ধরন বদলাচ্ছে। তারা রাজ্যকে 24 ঘন্টার ডেডলাইন দিয়েছেন, শেষ সীমা। এর মধ্যে তাদের 10 দফা দাবি পূরণ না হলে তারা জীবন বাজি রাখবেন বলেছেন। জীবন বাজি মানে জুনিয়র ডাক্তাররা বলেছেন তারা আমরণ অনশনের দিকে যেতে পারেন। এবার প্রতিবাদের ধরন যদি বদলায় তা নিয়েও তো কিছু কথা বলতেই হয়, বিশেষ করে যেখানে এতদিন যেটা নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছিল, যে যাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এই জুনিয়র ডাক্তারদের পেছনে ছিল, সেই সাধারণ মানুষ কি কোথাও এই প্রতিবাদ থেকে দূরে সরে যাচ্ছিলেন? যদি এটাই কারণ হয়ে থাকে, এই কর্মবিরতি কারণ হয়ে থাকে, তাহলে তো সেই কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন এই জুনিয়র ডাক্তাররা, কিন্তু প্রতিবাদটা ছাড়লেন না, বরঞ্চ নিজেদের প্রয়োজনে দধিচি করার অঙ্গীকার করলেন। সেই দধিচি মুনি যিনি নিজের অস্থি দিয়ে অস্ত্র তৈরি করে দিয়েছিলেন যাতে কোথাও গিয়ে অসুর দমন করা যায়। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিলেন, কিন্তু আন্দোলন সেটা কিন্তু প্রত্যাহার হলো না। তাতে কেউ কি স্বস্তি পেল নাকি অস্বস্তিটা বজায় রইল? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মেট্রো চ্যানেলে কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভ হবে। সরকারকে ওই বললাম 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যে 10 দফা দাবি পূরণ না হলে জীবন বাজি রেখে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজপথ তারা ছাড়ছেন না, এবং সব থেকে বড় কথা কি জানেন, তারা তাদের 10 দফা দাবি শুনে যারা ভাববেন এ অনেক কিছু, এত কিছু কেন,
এই সমস্ত যারা যারা বলার চান্স নিচ্ছিলেন বা চান্স পাচ্ছিলেন, সুযোগ পাচ্ছিলেন, তাদের খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন একটা সরলীকৃত ফর্মুলার কথা। দুটো আসলে মূল আন্দোলনের মন্ত্র বা দাবি। এক, তিলোত্তমার জন্য সুবিচার, ওই খুনি ধর্ষক যারা আছেন বা যে আছেন জানি না, একজন না অনেকজন, কিন্তু দোষী বা দোষীদের শাস্তি। আর দুই, বাংলার মানুষের জন্য সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা। তিলোত্তমাও তো এটাই বোধহয় চেয়েছিলেন না, কোথাও গিয়ে মানুষের সেবা করবেন। তার সতীর্থরা তারা কিন্তু একই সঙ্গে সুবিচার আর তার আদর্শ দুটোকে মিলিয়ে দিলেন। আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। আমরা নিজেদের জীবন বাজি রাখবো আগামী 24 ঘন্টার মধ্যে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আর জুনিয়র ডাক্তাররা এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হেঁটেছেন। আর ধর্মতলায় পৌঁছতেই জুনিয়র ডাক্তারদের সাথে পুলিশের বচসা হয়। মূলত ধর্নার অবস্থানের অনুমতি নিয়েই ঝামেলা বাঁধে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদের একজনের শারীরিক নিগ্রহ করেছে পুলিশ। তাহলে কি জুনিয়র ডাক্তারদের ওই লালবাজারে ছেড়ে আসা শিরদাঁড়াটা ঠিক ঠিক জায়গায় সেট হয়ে গেছে, পুলিশ গ্রহণ করেছে? আবার দৃঢ়তা দেখাচ্ছে বাংলার স্কটল্যান্ড ইয়ার্ড। আরজি করে আবার লুম্পেন হামলার মতো ঘটনা ঘটলে তার মানে পুলিশ সে ঘটনা আর ঘটতে দেবে না, এটা বুঝতে পারছি। জানেন তো, নাকি পুলিশের ধারণা হয়েছে যে কর্মবিরতি নিয়ে জনমানসে হয়তো বিরূপ ধারণা তৈরি হয়েছে, জুনিয়র ডাক্তারদের বিদ্রূপের জবাব দেওয়ার এটাই সময়। অথবা পুলিশ ওই বললাম যে এখন এইটা বুঝে নিয়েছে যে এই ডাক্তারদের সঙ্গে ঠিক সেগুলোই করা যায় যেগুলোর বিরুদ্ধে মানুষ আগে কখনো প্রতিবাদ করেনি। আমাকে কলকাতা পুলিশের 5-6 জন মিলে আমাকে টানা হিচড়া চালু করে। আমি যখন বলি গাড়িগুলো এখান থেকে আমি যেতে দেবো না, কেন এখানে গাড়ি দাঁড়াতে পারবে না, কাগজ দেখান, কারণ দেখান। যখন ওনারা সদুত্তর দিতে পারেনি উপরন্তু আমাকে টানা হিচড়া করা হয়। টানা হিচড়া করে আমি পড়েও যাই। আমার একজন জুনিয়র ছিল, ওকে যখন বলি ভিডিও কর, দিয়ে ওর হাত থেকে ফোনও ছাড়িয়ে নেওয়া হয়। আমরা এখানে এসে বসে একটা সমাবেশের প্ল্যান করেছিলাম, কিন্তু তারা আমাদের এখানে আসার আগেই আমরা দেখতে পেলাম আমাদের এক জুনিয়র ডাক্তার ভাইকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং কার্যত হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। কর্মবিরতি নিয়ে ডাক্তারদের 10 ঘন্টার জিবি বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে অধিকাংশ জুনিয়র ডাক্তারই কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তার আগের দিন যে কনভেনশন হয়েছিল তাতে সিনিয়র ডাক্তারদের অধিকাংশই কর্মবিরতি তুলে নিয়ে যাওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তাতে আবার শাসক দলের তরফ থেকে খোঁচাও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় শাসক দলের অন্যতম নেতা পোস্ট করেছেন যে সিনিয়র ডাক্তারদের নাকি দেশ বিদেশের টিকিট কাটা আছে, পুজোয় তারা থাকবেন না। আর সেই সময় জুনিয়র ডাক্তাররাই তো সামলান, তাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে বলা হচ্ছে। আগে কেন বলা হয়নি সেই প্রশ্নই তুলেছেন কুণাল ঘোষ। অত্যন্ত সঙ্গত প্রশ্ন। তার মানে তিনি মনে করছেন অত্যন্ত অন্যায় করেছেন এখন এই কর্মবিরতি তুলতে বলে এই সিনিয়র চিকিৎসকরা। তারা যে আন্দোলনটাকে শুরুতেই গলা টিপে মেরে ফেলেননি, কর্মবিরতি যে একদম শুরুতেই থামিয়ে দেননি, সেটাকে কিছুতেই সমর্থন করতে পারছেন না। তাহলে ভদ্রলোকের এক কথা বলে না, সেরকম সিনিয়র ডাক্তারদেরও কি ওই শুরুতে যেরকম তারা ওই আন্দোলনের সপক্ষে কথা বলেছিলেন, কর্মবিরতির সপক্ষে কথা বলেছিলেন, এখনও সেই কথা বলাই উচিত ছিল? তাহলে কি শাসক দলের সুবিধে হতো? তারা ডাক্তারদের লাগাতার বিঁধে যেতে পারতেন, ডাক্তারদের গণশত্রু বানিয়ে দিতে পারতেন। ডাক্তারদের বিরুদ্ধে দেখুন ক্ষোভ থাকতেই পারে, কিন্তু দিনের শেষে মুশকিল হচ্ছে এই ডাক্তারদের কাছেই তো আমাদের যেতে হয়।
রাজনৈতিক নেতারা তো আমাদের চিকিৎসা করতে পারেন না, তাই না? যদিও অনেকেই মনে করেন যে তারা পারেন, রাজনীতিকরা মনে করেন তারা সব পারেন, চিকিৎসা আর কি ব্যাপার। এবার রাজনীতিক নেতারা কিন্তু আরেকটা জিনিস পারে, মদ বদল, পাল্টি যেটাকে বলে আর কি সোজা বাংলায়, সেটার অধিকার তাদেরই আছে একমাত্র, আর কারণ নেই। এক পার্টির হয়ে ভোটে জিতে তারা দুদিন পরে অন্য পার্টিতে ডিগবাজি খেয়ে চলে যান, বোধোদয় হয় বা ওই দম বন্ধ লাগে, আবার সেখানে কয়েকদিন পর দম বন্ধ লাগে তো আবার পুরনো পার্টিতে ফিরে আসেন। এতে কিচ্ছু বাধে না, মনেও বাধে না, বিবেকেও বাধে না, এবং তাদের শুধু এই ব্যাপারটা মনে হয় যে এটার অধিকার তাদের আছে। তারা বিরক্ত কখন হন? যখন দেখেন যে প্রথমে কর্মবিরতি সমর্থন করা সিনিয়র ডাক্তাররা এই তাদের মত বদলে জুনিয়রদের কর্মবিরতি তুলে নিতে বলছে। আমাদের দিক থেকে তা মনে হয় না। সিনিয়ররা যেভাবে আমাদের পাশে ছিলেন এর আগেও, এখনও পাশে থেকেছেন। আমাদের যে কাল কনভেনশন হয়েছিল সেই কনভেনশনেও থেকেও এই বার্তায় উঠে এসছে যে তারা আমাদের পাশে সব রকমভাবে থাকবে। সাধারণ মানুষ জানেন, যারা এই আন্দোলনে হাঁটছেন, এই মিছিলে হাঁটছেন, যারা এই আন্দোলনে প্রথম দিন থেকে শরিক আছেন, তারা জানেন যে জুনিয়র ডাক্তাররা কি চায়, তাদের দাবি দাওয়া কী, এবং তারা কি উদ্দেশ্যে আন্দোলন করছে, এবং যদি কর্মবিরতি তুলে কাজে যোগদান করতেও হয় সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই করবে, আর কারোর জন্য নয়। কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না, আপনারা সাংবাদিকরা নিতে বাধ্য হন, কারণ তৃণমূল কংগ্রেস এই জেলখাটা আসামিকে স্পোক্সপারসন বানিয়ে রেখেছে। দেখো, 24 ঘন্টার মধ্যে সরকার যদি এই দাবি দাওয়াগুলো পূরণ না করে তাহলে কি হবে? জুনিয়র ডাক্তাররা বলছেন তারা জীবন বাজি রেখে আন্দোলনে নামতে তৈরি। এর তো একটাই মানে হয়, আমরণ অনশন। সেটার আগাম খবর পেয়েই কি ওই রাম না হতে রামায়ণ বলে না, সেরকমই বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন শাসক দলের নেতারা। আগাম শর্ত চাপিয়ে দিয়েছেন, এটা করা যাবে, ওটা করা যাবে না। আমরা সর্বশেষ খবর পেয়েছি কয়েকজন ওই সিপিএমপন্থী আর নকশালপন্থী সিনিয়র, তারা জুনিয়রদের বলছেন তোমরা আমরণ অনশন শুরু করো, তাহলে পুলিশ যাবে, পুলিশ তুলবে, 2-2.5 দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে, সেটাও ছবি খবর হবে, ইস্যু হবে, আর ওই সময় আমরা তাহলে এটা তুলে নেব। অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা, একটা দৃশ্যের অবতারণা করা, খবর তৈরি করা তাদের করা হচ্ছে। সরকারকে অনুরোধ করব, যদি এরা আমরণ অনশন করেন তাহলে এদের করতে দেয়া হোক। যদি কেউ কোনোভাবে অসুস্থ হন, সরকার যেন হস্তক্ষেপ না করে। প্রথম দিন থেকে করা হচ্ছে, রামবাম কখনো কখনো সিপিএম নকশাল, কখনো অন্য কিছু, কখনো তৃণমূলেরই অন্য অংশ, এরকম নানা কিছু বলা হয়েছে। তো এতদিন ধরে আমরা আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলন কি পথে গেছে আপনারা সবাই দেখেছেন, কি কোনো দলীয় রাজনীতির স্বার্থেও আমরা এটা মিশতে দিইনি এবং মিশতে দেবও না। দেখুন, এই রাজনীতিকদের না কোনটা মনের কথা আর কোনটা মুখের কথা এটা আপনারা আমার মতো সাধারণ মানুষ চট করে বুঝতে পারবেন না। মানে সত্যি কথা বলতে কি, যেগুলো শুনলেন, সত্যিই যদি জুনিয়র ডাক্তাররা অনশনে বসেন বা অসুস্থ হন, সেই ঝুঁকি কি সরকার নেবে? বুঝতেই পারছেন। যাই হোক, ইতিমধ্যেই এই শুধু অরাজনৈতিক আন্দোলনে কি পরিমাণ গায়ে চিরিবিরানি সে তো বোঝা যাচ্ছে। সেখানে আরও বাড়তি বিড়ম্বনা কেউ চাইবেন কি না আমরা জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস জানেন তো, এই জুনিয়র ডাক্তারদের চিকিৎসা তো তাদের সিনিয়ররা করে দেবেন, কিন্তু রাজনীতিকদের চিকিৎসা সেটা কে করবেন? তৃণমূলের অভিযোগ মতো নকশাল, অতিবাম, বাম, যারই ইন্ধন থাকুক এই যে আন্দোলনটা, তার পেছনে যারা রাস্তায় নেমে আন্দোলনটা করছেন তারা যে মেধাবী, এতে তো কোনো সন্দেহ নেই। আর এদের উল্টো দিকে যারা রয়েছেন তারা কেমন, যে নামগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন। ধরুন অভিক দে, যার প্রেশার মাপার সেই বিখ্যাত ভিডিওটা ভাইরাল হয়েছে, বা ওই আরেকজন আশিস পান্ডে, আরজি কর দুর্নীতিকাণ্ডে যিনি গ্রেফতার হয়েছেন, আরজি করের হাউস স্টাফ এবং ওখানকার তৃণমূল ইউনিটের যিনি সভাপতি। ডাক্তারি ছাড়া সব কালচারেই নাকি যিনি সিদ্ধহস্ত বলে অভিযোগ। আরজি করে দুর্নীতির তদন্তে আশিস পান্ডেকে গ্রেফতার করেছে সিবিআই, কিন্তু তিলোত্তমার ধর্ষণ আর খুনের দিনও তার গতিবিধি যে সন্দেহজনক ছিল সেটা নিয়েও তো বহু বক্তব্য উঠে আসছে।
বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার আগেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আরজি করের ঘটনার দ্রুত বিচার চেয়েছিলেন আশিস পাণ্ডে। সন্ধে গড়াতেই হাসপাতালে দুর্নীতির তদন্তে সেই আশিসই সিবিআই এর জালে। কে এই আশিস পাণ্ডে? 2017 সালে আরজি করে MBBS এর ছাত্র হিসেবে প্রবেশ। 2022-23 সালে ইন্টার্নশিপ শেষ করে আরজি করেই হাউস স্টাফ। একাংশের দাবি, ছাত্র অবস্থায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হয়ে ওঠেন আশিস। 2021 সালে আরজি করে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট তৈরি হয়। শাসক দলের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট হন আশিস পাণ্ডে। সে তো একটা ছাত্র, কোনোদিন তাকে কোনো ক্লাস করতে দেখিনি, কোনোদিন কোনো ক্লিনিক্স করতে পারিনি। এর খারাপ দিকটা কোথায়? তার মানে তো ডাক্তারি তারা কিছুই শেখেনি। আশিস পাণ্ডের অজ্ঞানে এখানে একটা পাতাও নড়েনি। চিকিৎসকদের একাংশের অভিযোগ, দুর্নীতির মডেলে সন্দীপ ঘোষের অনুগামী হিসেবে কাজ করতেন প্রভাবশালী এই ছাত্র নেতা। আশিসদের সঙ্গে নিয়েই নাকি আরজি করে একাধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই ব্যবস্থার বিরোধিতায় 2023 সালে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আরজি কর। ছাত্র আন্দোলনের ধাক্কায় সন্দীপ ঘোষ বদলি হন ঠিকই, কিন্তু 1 মাসের মধ্যেই ফের আরজি করের অধ্যক্ষ পদে সন্দীপের কামব্যাক। তারপরই সন্দীপ অ্যান্ড কোম্পানির অ্যাকশন। অভিযোগ, সন্দীপ ফিরে আসতেই আন্দোলনকারীদের ওপর খড়গহস্ত হন আশিস। 20 জনকে হস্টেলে একটানা নীল ডাউন করিয়ে রাখার অভিযোগ। একই সঙ্গে আন্দোলনকারীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি। 2022 সালে একজন কর্মরত ইন্টার্নকে গণপিটুনিতে অলমোস্ট তাকে মেরে ফেলারই চেষ্টা করেছে। পুরো জিনিসটাকে অর্গানাইজ যে করেছিল সে প্রধানত আশিস পাণ্ডে। ফেস্টে পিজিটি প্রফেসর এদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা স্টুডেন্টদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তোলা। চিকিৎসকদের অভিযোগ, আরজি করের আনাচে কানাচে ছিল আশিস পাণ্ডেদের ত্রাস। হস্টেলে মদের আসর বসত আশিসদের তত্ত্বাবধানে। সন্দীপ বিরোধী চিকিৎসকদের প্রকাশ্যেই উত্তরবঙ্গে বদলি করার হুমকি দেওয়া হতো। হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু আগের প্রিন্সিপালের অফিসে ঢুকতে পারতেন না, তাদের ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হতো। কিন্তু আশিস পাণ্ডে এবং কয়েকজন নির্দিষ্ট ছেলে কিন্তু সারাক্ষণ প্রিন্সিপালের ঘরে বসে থাকতেন এবং সেখানে আলোচনা করতেন। কি আলোচনা হতো না, একদম যে তাদের যারা বিরোধী, যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের কিভাবে ফেল করানো হবে, তাদের ওপর কিভাবে অত্যাচার করা হবে, কাকে হোস্টেলে ঢোকানো হবে, এগুলোই থ্রেট সিন্ডিকেট। ভুক্তভোগী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালে ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিলেন সন্দীপ ঘোষের চুলবুল পাণ্ডে। সেই উদাহরণ হাতে গরমে মিলেছে তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনার পর অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা অ্যানাটমির অডিটোরিয়ামে জিবি ডেকেছিলেন। অভিযোগ, অডিটোরিয়ামের আলো নিভিয়ে আশিসের নেতৃত্বে অন্য মেডিকেল কলেজগুলির পড়ুয়াদের ওপর চড়াও হয়েছিল সন্দীপ ঘোষের বাহিনী। প্রাক্তন অধ্যক্ষের কতটা কাছে ছিলেন আশিস? আরজি কর থেকে বদলির পর স্বাস্থ্য ভবনের ইনস্টিটিউট অফ ফ্যামিলি ওয়েলফেয়ারে বসতেন সন্দীপ ঘোষ। সন্দীপের সেই অস্থায়ী কার্যালয়ে প্রতিদিন হাজির হতেন আশিস পাণ্ডে। সন্দীপ ঘোষের চেয়ে পাঠানো ফাইল হাসপাতালের গাড়িতে করে নিয়ে যেতেন আশিস। এমনকি তিলোত্তমার ঘটনার পর সন্দীপ ঘোষ যেদিন স্বাস্থ্য ভবনে ইস্তফা দিতে যান, সেদিনও পাশে থাকার বার্তা নিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন আশিস পাণ্ডে। জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, সন্দীপ ঘোষের বেনিয়মের দোসর ছিলেন আশিস পাণ্ডে। সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, আশিস পাণ্ডে, বিরাট লিস্ট এইদিকে। এবার এরা ভার্সেস ওই মেধাবী ছাত্ররা, সাধারণ মানুষ কীভাবে বাঁচবেন বা কেই বা কীভাবে বাঁচবেন সেটা তার ব্যক্তিগত অভিমত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। প্রত্যেকের বিচার বুদ্ধির ওপর আমাদের ভরসা রয়েছে। দেখুন, 7ই অক্টোবর পর্যন্ত এই আশিস পাণ্ডের সিবিআই হেফাজতের নির্দেশ হয়েছে। আসলে দুটো তদন্ত তো সমান্তরালভাবে চলছে না, ওই তিলোত্তমার ধর্ষণ আর খুন একদিকে, আর আরজি করের দুর্নীতি আর একদিকে। তদন্তকারীদের কি অনুমান জানেন? এই দুয়ের মধ্যে একটা যোগসূত্র আছে, আর এই যোগসূত্রটা প্রমাণ হতে পারে এই আশিসের মধ্যে দিয়ে, মানে আশিস সন্দীপ ঘোষ পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা হতে পারে। কারণ 9ই আগস্ট আশিসের গতিবিধি তো সন্দেহজনক ছিল। ওদিন সল্টলেকের হোটেলে উঠেছিলেন তিনি, আর সেই হোটেল বাসও সন্দেহের তালিকায়, সেখানেও তো সিবিআই গেছিল। আজ সিবিআই বন্ধ খামে মামলার স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দিয়েছে এবং অভিযোগ করেছে আরজি করের ঘটনাটা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, ওই টালা থানার ওসি। দুজনের মধ্যে ঘটনার দিন নাকি অনেকবার কথা হয়েছে, কল ডিটেলস থেকে সেই তথ্য মিলেছে। এবং কোর্টে এজেন্সির দাবি হচ্ছে খুন এবং ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আরও সাক্ষীর খোঁজ চলছে, যারা এই প্রমাণ লোপাটটা প্রমাণ করতে পারবেন এবং যার মধ্যে দিয়ে
যে হারিয়ে যাওয়া প্রমাণ সেগুলোকে খুঁজে পাওয়া যেতে পারে। তার মানে কেন্দ্রীয় এজেন্সি কোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিল যে প্রথম দিন থেকে সঞ্জয়ই মূল অপরাধী বলে যে তত্ত্বটা সামনে রাখা হচ্ছে সেটা ঠিক নয়। এবার ঠিকটা কি সেটা জানার জন্য তো তদন্ত চলছে, কিন্তু সাংঘাতিক সেই পরিবেশটার কথা একবার ভাবুন তো, যেখানে একজন জুনিয়র ডাক্তার এইভাবে খুন হন। নরকের নাম কি শুধুই আরজি কর নাকি আরও আছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থ্রেড সিন্ডিকেটের শিল্প তালুক হিসেবে একেবারে পাকাপাকি যার ওপর স্ট্যাম্প পড়ে গেল। 16 জন বিভাগীয় প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি লিখলেন। দেখুন এই ঘটনাগুলো না, সত্যি কথা বলছি, কোনোদিন ভাবিনি এরকম যে হতে পারে। দেখছি এখন, জানছি, হয়, সব হয়। অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। অপ্রত্যাশিতকে সবসময় প্রত্যাশা করুন, ধাক্কা কম লাগবে। দেখুন তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকেই এই উত্তরবঙ্গ শব্দটা কিন্তু আমাদের কানে বারবার বাজছে। স্বাস্থ্য ব্যবস্থার কুখ্যাত উত্তরবঙ্গ লবি তো রয়েছে, তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানেও তো এই থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে প্রথম আন্দোলন হয়। মানে যারা কেউ বা কারা হয়তো ওখানটাকে, এই নামটাকে, উত্তরবঙ্গ নামটাকে বদনাম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকেই প্রথম আন্দোলন হয়েছে। ফলে সেটা কিন্তু উত্তরবঙ্গের শিরদাঁড়াটা বুঝিয়ে দেয়। জানেন তো এই চোরিরা ধরে ধরে দেখিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? লাইভ চলছিল কিভাবে সাদা কালিতে ট্যাবুলেশন শিটের ওই নম্বর মুছে নম্বর বাড়ানো হতো। চাপের মুখে ওই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন, সহকারী ডিন আর আরএমও পদত্যাগ করেছিলেন এবং তারা বলেছিলেন যে কীভাবে তাদের নম্বর বদলাতে হতো। কিন্তু প্রিন্সিপাল ইন্দ্রজিৎ শাহ তিনি কিন্তু বহাল তবিয়তে ছিলেন। মানে অতীতে এরকম টেকসই মাত্র 2 জনকে দেখা গেছে। একজন ওই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, যিনি ডাক্তারদের নাছোড় দাবি সত্ত্বেও এখন পর্যন্ত অটুট, রাজ্য সরকার যাকে এখনও সরায়নি। আর দ্বিতীয়জন সন্দীপ ঘোষ, যিনি বদলি হয়েও বারবার আর্জি করেই ফিরে আসতেন। এবার ইন্দ্রজিৎ শাহর কুর্সি সেটাও যদি দেখেন অকল্পনীয়ভাবে টিকে গেছে তাহলে অবাক হবে না, কিন্তু সন্দেহ একটা হতেই পারে তিনিও আরেকজন সন্দীপ ঘোষ নন তো। একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে, এতে দিয়ে বুঝতে পারবে। কখনো সাদা কালি দিয়ে নম্বর বাড়ানো, কখনো ভুরি ভুরি অনার্স পাওয়া। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একের পর এক কাণ্ড কারখানা সামনে আসছে মাসখানেক ধরেই। সামনে আনছেন কারা? মেডিকেল কলেজেরই প্রফেসর, বিভাগীয় প্রধান থেকে পড়ুয়ারা। একেবারে হাতে গরম প্রমাণ পেশ করছেন কলেজেরই পড়ুয়া প্রফেসররা। প্রশ্ন একটাই, এতে লাভের লাভ কি হচ্ছে? অভিযোগ 1, নম্বর বাড়িয়ে ডাক্তারি পাস। অভিযোগ 2, নম্বর বাড়িয়ে ভুরি ভুরি অনার্স। একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে। স্বাস্থ্য দপ্তরে পিজিটি সুমন বর্মার লিখিত অভিযোগ। অভিযুক্ত প্রিন্সিপাল, ডিন, সহকারী ডিন, আরএমও লাগাতার আন্দোলনের জেরে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। ডিন, সহকারী ডিন, আরএমও পদত্যাগ করেছেন, কিন্তু গঠিত তদন্ত কমিটির তদন্তের বাইরে অধ্যক্ষ ইন্দ্রজিৎ শাহকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? প্রশ্ন তুলে অপসারণের দাবিতে চিঠি বিভাগীয় প্রধানদের। মেডিকেল কলেজের 16টি বিভাগের প্রধানরা চিঠি দিলেন স্বাস্থ্য ভবনে। তার সম্বন্ধে পরীক্ষা ট্যাম্পারিংয়ের অভিযোগ রয়েছে, সে যদি আবার সামনে যে আমাদের এমএস পরীক্ষা বা যে এমবিবিএস পরীক্ষাগুলো আছে তার মাথায় বসে থাকেন, এই জন্য আমরা তার, দেখুন প্রিন্সিপালকে তো আর সরিয়ে দেওয়ার কথা বলছি না, প্রিন্সিপালের চেয়ারটা তো থাকছে, আমরা ওই লোকটাকে চেঞ্জ করতে বলছি যার নামে অভিযোগ আছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা, অথচ মূল অভিযুক্তকে ছাড়। স্বাস্থ্য ভবনের কার্যকারিতার মেঘের আড়ালে মেঘনাদের উপস্থিতি দেখছেন প্রফেসররা। কোনো মেঘনাথ একজন কেউ লুকিয়ে কিছু একটা করছে, তো আমরা তো বলছি যে মেঘনাথদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, এটা স্বাস্থ্য ভবনকেও জানতে হবে। আমরা ওয়েট করবো যে এরপরে যদি ওনার অপসারণ না হয় তাহলে পরীক্ষাগুলো নেব কি নেব না সেটা আমাদের ভাবতে হবে। স্বাস্থ্য মাফিয়ারা গ্রাস করেছে গোটা সিস্টেমকে। ছাই চাপা অভিযোগগুলোর বিস্ফোরণ ঘটছে তিলোত্তমার পরিণতির পর। সিবিআই ইডির তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তারপরেও কিভাবে বহাল থাকছেন অভিযুক্তরা? কোন সাহসে দিব্যি চেয়ারে বসে অভিযুক্ত প্রিন্সিপাল? প্রশ্ন তুলছেন প্রফেসর রায়। কোনো পক্ষ নেই না, তবু মানে যেটা অভিযোগ যে আপনার পদে থাকলে মানে আবার ট্যাম্পারিং হতে পারে এবং আপনাকে অনাস্থা করা হবে। আমার কোনো পক্ষ নেই। তবে কি মনে হচ্ছে যে আপনার মানে? আমার কোনো বক্তব্য নেই।
এবং আপনাকে নাকি কেউ আলাদা করছে, যে কারণেই এখনো কোনো ব্যবস্থা হয়। আমার কোনো বক্তব্য নেই। দেখুন, এই আন্দোলনে শুধু জুনিয়র ডাক্তারদের রুটিন না, বাংলার ক্যালেন্ডারটাই এলোমেলো হয়ে গেছে। অক্টোবরের 4 তারিখ কিন্তু আশ্বিরের শারদ প্রাতে আলোক ও মঞ্জরি দেখার জাস্ট কোনো চান্স নেই। দেখুন, আকাশে তাকিয়ে দেখুন একবার, নিম্নচাপের মেঘে ঢাকা, রাস্তা ভিজে। মৌসুমি বায়ু কি শোনেনি বাঙালিকে উৎসবে ফেরার আহ্বান জানানো হয়েছে? শুধু প্রাকৃতিক আবহাওয়া নয়, রাজনৈতিক আবহাওয়া তো মনে হচ্ছে রুটিন মেনে চলছে না। এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই সময় সেখানে কি হওয়ার কথা? নর্মালি বছরভর যেখানে কি হয়, প্রত্যেক বছর ফি বছর জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলার কথা, কারণ পুজোর বোনাস নিয়ে মালিকের সাথে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব। এটাই তো বারবার দেখে এসেছি আমরা। শিল্পাঞ্চলের কি এই সময় মুক্তাঞ্চল হওয়ার কথা? এই সময় তো ভোটের আগে এই সমস্ত জিনিসগুলো, মুক্তাঞ্চল তো ভোটের আগে হয়, কিন্তু বিনা ভোটেই শিল্পাঞ্চল মুক্তাঞ্চল হলে তাহলে তো বলতে হবে যে আবহাওয়া বদল হচ্ছে। মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবন, তার সামনে আজ বোমা, গুলি, গালা কি চলল না। মোটর সাইকেলে দুষ্কৃতীরা এসে হামলা চালায় বলে অভিযোগ। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং নাকি এই হামলার নেতৃত্ব দিয়েছেন। এ নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আর নমিতা সিংয়ের দাবি অবশ্য সম্পূর্ণ উল্টো। তাদের দাবি এলাকা দখল করতে অর্জুন সিং নিজেই নাকি গুলি চালিয়েছেন। নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর, ইট চালাচ্ছে, আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বমের স্পিলটা লেগেছে। 20-25টা বম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। বম মেরেছে, অর্জুন সিং 7-8 রাউন্ড গুলি চালিয়েছে নিজে। কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। কে কোন গাধা আছে নিজের উপরে নিজে গুলি চালায় বা নিজে গুলি চালিয়ে এইসব গল্প করে? যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যে আমরা প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, মাননীয় অমিত শাহজির সাথে কথা বলবো। লড়তে তো নিজের জন্য আমাদের লড়তে হবে। যদি নমিত সিং নির্দোষী হন তাহলে তার খোঁজে সুনিতা সিংয়ের বাড়িতে পুলিশ গেল কেন? 3, বাড়ির সামনে বোমা পড়ল, গুলি চলল, তারপরে অর্জুন সিং কি অদ্ভুত শান্তমশাই। বোমাগুলির কথা সাধারণ মানুষই তো জানিয়েছেন। আমাদের বাড়ির সামনে ভাবুন তো, বোমাগুলি থাকবে না, 2-4টে চকলেট বোম ফাটলেও তো আমরা কাঁটা হয়ে যাই, চমকে উঠি। অর্জুন সিংকে দেখুন, বলছেন পায়ে স্প্লিন্টার লেগেছে, তারপরেও কীরকম একদম কুল, মানে যার একুল ওকুল কোনো কুলেরই ভাবনা নেই, তিনিও বোধহয় এত কুল থাকতে পারবেন না। অর্জুন সিং নিজের দল সম্পর্কে যে কথাটা বললেন, দলীয় নেতৃত্ব নাকি বড়জোর বাইট দেবে। দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, সেটাও কিন্তু অর্জুনের উল্লেখ করা উচিত ছিল, কিন্তু অর্জুনের দাবি কর্মীদেরই লড়তে হবে। তার মানে অর্জুন সিং কি বলতে চাইছেন, বিজেপির নেতা যারা রয়েছেন তারা টেলিভিশনে বাইট দিচ্ছেন, মানে বক্তব্য রাখছেন, কিন্তু শাসক দলে রাজনীতির বাইট বা কামড়টা দিতে পারছেন না। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।